ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড ভিউয়ার্স, আমি সৌমেন তোমাদের সঙ্গে আজকে দর্শনের আরেকটি ক্লাস নিয়ে আলোচনা করব। আগের ক্লাসে আমরা ফার্স্ট ইউনিটের দ্বিতীয় অধ্যায়টা দেখেছিলাম। সেখানে ছিল দর্শন, যে বিভিন্ন দর্শন সম্প্রদায় আছে, ভারতীয় যে বিভিন্ন দর্শন সম্প্রদায় আছে সেই সম্প্রদায়গুলি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এবং আজকে আমরা দেখব যে ভারতীয় দর্শনের যে প্রমাণ আমরা পড়ব, প্রমাণ পড়ার আগে আমাদের কিছু ভারতীয় দর্শনের মৌলিক ধারণা বা মৌলিক প্রত্যয় সম্পর্কে জানা প্রয়োজন। তো আজকের ক্লাসটা আমরা সেই সব বিষয় নিয়ে আলোচনা করব। তো দেখি যে প্রথমে তাহলে ভারতীয় দর্শনের মৌলিক প্রত্যয় বলতে আমরা কি বুঝবো না। ভারতীয় দর্শনের মৌলিক ধারণা। আচ্ছা, ভারতীয় দর্শনের মৌলিক ধারণা মানে তোমাকে এখানে দেখতে হবে যে আমরা তো প্রমাণ নিয়ে পড়ব। তাহলে এই যে প্রমাণ জিনিসটা কি, বা প্রমাণ হতে গেলে কি কি লাগে, কি কি জিনিস লাগে, এই সব জিনিস নিয়ে আমরা এখানে দেখব। তাহলে প্রথমে আমরা এই যে প্রমাণ বা প্রমা এই শব্দটা ব্যবহার করছি, প্র আর মা, এই শব্দটার অর্থ জানবো। এই প্রমা শব্দটার অর্থ কি না, এই প্রমা শব্দটি দুটি শব্দ থেকে এসছে, একটা হচ্ছে প্র, ঠিক আছে, আর একটা হচ্ছে মা। প্র আর মা, এই প্রমা শব্দটি তাহলে কি থেকে এসছে না, প্রযুক্ত মা থেকে এসছে। এই প্র কথার অর্থ কি, এই প্র কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট, এই প্র কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ, প্রকৃষ্ট বা যথার্থ। তাহলে প্রমা শব্দটির আমরা একটা অর্থ পেলাম না, হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ। এবং এই যে মা শব্দটি, এই মা শব্দটির অর্থ কি না, এই মা শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। মা শব্দটির অর্থ জ্ঞান। তাহলে প্রমা শব্দটি কি পেলাম না, প্রমা শব্দটি হচ্ছে দুটি শব্দ থেকে এসেছে, একটা হচ্ছে প্র, একটা হচ্ছে মা। এই প্রমা শব্দটি দুটি শব্দ থেকে এসেছে, একটা প্র একটা মা। এই প্র শব্দটির অর্থ কি, প্র শব্দটির অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ, প্রকৃষ্ট বা যথার্থ। এবং মা শব্দটির অর্থ কি, মা শব্দটির অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে প্রমা শব্দটির অর্থ কি না, যথার্থ জ্ঞান। প্রমা শব্দটির অর্থ কি না, যথার্থ বা প্রকৃষ্ট জ্ঞান, যথার্থ বা প্রকৃষ্ট জ্ঞান, এটাই হচ্ছে প্রমাণ, প্রমা। প্রমা শব্দটি তাহলে অর্থ পেলাম আমরা, একটা হচ্ছে যথার্থ বা প্রকৃষ্ট জ্ঞান। প্রমা শব্দটির অর্থ যথার্থ বা প্রকৃষ্ট জ্ঞান। তাহলে বুঝতে পারছো নিশ্চয়ই যে প্রমা শব্দটি কোথা থেকে এসছে না, প্রযুক্ত মা থেকে। প্র কথার অর্থ হচ্ছে প্রকৃষ্ট বা যথার্থ, এবং মা কথার অর্থ হচ্ছে জ্ঞান। এরপর আমরা দেখব মানে যথার্থ বা প্রকৃষ্ট জ্ঞানকেই প্রমা বলছি। এরপর আমরা ন্যায় দর্শন সম্প্রদায় অনুযায়ী যে প্রমার লক্ষণ দিচ্ছে আমরা সেটা নিয়ে একটু জানবো। এবং এই যে যথার্থ জ্ঞান বলতে আমি কাকে বুঝবো সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। তাহলে ন্যায় দর্শন সম্প্রদায় কি বলছে, ন্যায় দর্শন মতে, কিন্তু এটা মনে রাখবে, ন্যায় দর্শন মতে কি বলছে না, তৎবতী তৎপ্রকারক অনুভব যথার্থ। ভালো করে মনে করো, তৎবতী তৎপ্রকারক অনুভব যথার্থ। এটা আমি তোমাদেরকে নোটে দিয়ে দেবো সব কিছুই, যদিও আমার হাতে লেখাটা একটু গোলমাল টাইপ আছে, মানে বুঝতে তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে। তো যদি তোমরা বুঝতে অসুবিধা হয় তোমাদেরকে, মানে তোমরা আমাকে বলো যে তোমাদের কোন জায়গাটাতে বুঝতে অসুবিধা হচ্ছে, তোমাদেরকে এই ডাউটগুলো ক্লিয়ার করা দরকার। নোট তো আমি তোমাদেরকে দিয়ে দেবো। আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, তোমাদেরকে আগের দিনকে যে ক্লাসটা করালাম ওই ক্লাসের নোট অলরেডি দেওয়া হয়ে গেছে, এবং আজকে যেটা পড়াচ্ছি আমি ওটারও নোট তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে। তো আমরা ন্যায় দর্শন মতে প্রমা কাকে বলে সেটা জানবো। প্রমা। দেখো এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি যে বুদ্ধি বা জ্ঞান, হ্যাঁ বুদ্ধি, তো ন্যায় দর্শন মতে বুদ্ধি বুদ্ধি থেকে আসছে। এবারে বুদ্ধির দুটো ভাগ হচ্ছে, একটা হচ্ছে স্মৃতি, একটা হচ্ছে অনুভব। এই সেই অনুভবটা আবার দুই প্রকার, একটা হচ্ছে যথার্থ অনুভব এবং একটা হচ্ছে অযথার্থ অনুভব। তোমাদেরকে এত কিছু জানার দরকার নেই, তোমাদেরকে জাস্ট সংক্ষেপে আমি এই জিনিসটা একটু বলে রাখছি। তাহলে প্রমা এই এর লক্ষণ দিতে গিয়ে তর্ক সংগ্রহকার কি বলছে না, তদ্বতী তৎপ্রকারক অনুভব
তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ। ঠিক আছে, এইটা তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট বলছে যে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ মানে কি না, যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট সেই বস্তুটিকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি তাহলেই সেই জ্ঞানটি যে জ্ঞানটি উৎপন্ন হবে সেটিকে আমি যথার্থ জ্ঞান বলবো। আরেকবার বলি, কি বললাম না, যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট সেই বস্তুটিকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি তাহলেই আমি সেই জ্ঞানটিকে বলবো যথার্থ জ্ঞান। ঠিক আছে, যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট সেই বস্তুটিকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি তাহলে আমি যথার্থ মানে সেই জ্ঞানটাকে আমি যথার্থ জ্ঞান বলবো। কিরকম না, ধরো একটি টেবিলের উপরে একটি ঘট বা চক বা ডাস্টার কিছু রাখা আছে, তো আমি যদি বলি যে টেবিলের উপরে ঘট রাখা আছে, তো তো টেবিলের উপরে মানে টেবিলটিকে যদি আমি ঘট বিশিষ্ট রূপে জানি, মানে টেবিলের উপরে ঘট রাখা আছে, টেবিলকে যদি আমি সেই রূপেই জানি তাহলে আমার হবে সেটা যথার্থ জ্ঞান। তাহলে কি, যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট তাকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপেই জানি তখনই সেই জ্ঞানটাকে আমি বলবো যথার্থ জ্ঞান। ধরো এই বোর্ডের উপরে যদি আমি পেন রাখি এবং এই বোর্ডটাকে যদি আমি জানি যে বোর্ডটি পেন বিশিষ্ট, তখনই এই যে আমার যে জ্ঞানটা হলো যে বোর্ডে পেন বিশিষ্ট মানে বোর্ডটি হচ্ছে পেন বিশিষ্ট, এটি হচ্ছে আমার যথার্থ জ্ঞান। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তো এরপর আমরা যাব অযথার্থ জ্ঞান। অযথার্থ জ্ঞান বা অপ্রমা। অপ্রমা মানে অযথার্থ, প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান এবং অপ্রমা মানে অযথার্থ জ্ঞান। তাহলে অপ্রমা শব্দের লক্ষণটা আমরা কি, অপ্রমা শব্দের লক্ষণটা অন্নং ভট্ট কি দিয়েছেন না, তদ অভাববতী, তদ অভাববতী, আর লিখছি না, তোমাদের এগুলো লাগবে না এই শ্লোকগুলো, তো শুনে নাও তোমরা। তদ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ। তদ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ মানে যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট নয় তাকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি তাহলে সেটা হবে অপ্রমা বা অযথার্থ জ্ঞান। কিরকম, আরেকবার বলি লক্ষণটা না, তদ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ মানে যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট নয় তাকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি সেটা হবে অযথার্থ জ্ঞান। কিরকম না, ধরো টেবিলে ঘট নেই, টেবিলে কি নেই, ঘট নেই, কিন্তু যদি আমি টেবিলকে ঘট বিশিষ্ট রূপে জানি তাহলে সেটা হবে অযথার্থ জ্ঞান। কেন না, টেবিলে তো ঘট নেই তাও আমি টেবিলকে ঘট রূপে জানছি, টেবিলে ঘট নেই কিন্তু তাও আমি টেবিলকে ঘট রূপে জানছি, টেবিলে চক আছে ডাস্টার আছে কিন্তু ঘট নেই তাও আমি টেবিলকে ঘট রূপে জানছি বলে, মানে টেবিলের উপরে ঘট আছে এই রূপে জানছি বলে সেটা অযথার্থ জ্ঞান হলো। যথার্থ জ্ঞানে কি ছিল না, টেবিলে ঘট ছিল তাই আমি টেবিলকে ঘট রূপে জেনেছিলাম, মানে টেবিলের উপরে ঘট আছে এবং টেবিলের উপরে ঘট আছে এটা ভেবেই আমি, এইটাই আমার জ্ঞান হয়েছিল, এই রূপে আমার জ্ঞান হয়েছিল, তাই ওটা হয়েছিল যথার্থ জ্ঞান। আর অযথার্থ জ্ঞানের ক্ষেত্রে কি হচ্ছে না, টেবিলের উপরে ঘট নেই তাও কিন্তু আমি টেবিলকে ঘট রূপে জানছি, তাহলে সেটা হলো অযথার্থ জ্ঞান। আর একটু সহজভাবে বলতে গেলে, ধরো কোনো একটা গাছে একটা পাখি আছে, একটা গাছের ডালে একটা পাখি আছে, তাহলে আমি গাছটিকে বললাম যে গাছটি হয় পাখি বিশিষ্ট, মানে গাছে পাখি আছে, তো সেই গাছে পাখি আছে, আমি গাছটিকে বা সেই পাখিটিকে গাছে দেখলাম, আমার সেই রূপেই জ্ঞান হলো যে ওই পাখিটি, ওই কোকিল, কোকিল নামক পাখিটি ওই গাছের ডালে বসে আছে, তাহলে এটা হলো আমার যথার্থ জ্ঞান। কিন্তু ওই গাছের ডালে কিন্তু কোকিল নামক পাখিটি বসে নেই, কিন্তু ওই গাছের ডালে কোকিল নামক পাখিটি বসে আছে, এই রূপে আমার জ্ঞানটা হলো, এটা হয়ে গেল অযথার্থ জ্ঞান। তাহলে প্রমা হলো, প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান, অপ্রমা মানে হচ্ছে অযথার্থ জ্ঞান। অন্নং ভট্ট ন্যায় দর্শনের অন্নং ভট্ট তর্ক সংগ্রহকার গ্রন্থ লিখেছেন এবং তিনি প্রমাণ লক্ষণ দিতে গিয়ে বলেছেন না, তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ মানে হচ্ছে যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট তাকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপেই জানি তাহলে হবে আমার যথার্থ জ্ঞান বা প্রকৃষ্ট জ্ঞান। আচ্ছা, এরপর অপ্রমা। অপ্রমার লক্ষণ দিতে গিয়ে কি বলেছেন না, তৎ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ মানে হচ্ছে যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট নয়, মানে যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট নয় সেই বস্তুটিকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি তখনই হয়ে যাবে আমার অযথার্থ জ্ঞান, মানে প্রকৃষ্ট জ্ঞান হবে না, যথার্থ জ্ঞান হবে না, ভ্রান্ত জ্ঞান হয়ে যাবে সেটা, মানে সেটা তো অ্যাকচুয়ালি ভ্রান্ত জ্ঞানই হচ্ছে। গাছের ডালে পাখি নেই কিন্তু আমি গাছের ডালে পাখি বলে দেখছি। এরপর
তার যখন ওটা হবে, অন্য কেউ যদি দেখে, আমি দেখছি যে গাছের ডালে পাখি নেই, তাও আমি গাছের ডালে পাখি দেখছি, এবার অন্য কোনো একজন গাছের ডালে পাখি নেই গাছটিকে সেই রূপেই জানলো যে গাছের ডালে পাখি নেই, তখন তো সেই লোকটি আমাকে বলবে যে তুমি তো ভ্রম দেখছো, তুমি তো ভুল দেখছো, গাছের ডালে পাখি নেই তাও তুমি পাখি দেখছো। এবং সেই লোকটি গাছের ডালে পাখি নেই, তাই সে গাছের ডালে পাখি নেই রূপেই দেখছে, তাহলে তার যথার্থ জ্ঞান হবে, আমার কিন্তু অযথার্থ জ্ঞান বা ভ্রম জ্ঞান হবে। তো আশা করি এইটা তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা কি দেখবো, প্রমা জানলাম, মানে যথার্থ জ্ঞানটাকে আমরা প্রমা বলবো আর অযথার্থ জ্ঞানটাকে আমরা অপ্রমা বলবো। তাহলে প্রমা হলো। এরপর আমরা দেখবো যে প্রমাণ কাকে বলে। প্রমাণ 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 এই প্রমাণ কাকে বলে? প্রমাণ কাকে বলে না, প্রমাণ কাকে বলে না, প্রমাণ হচ্ছে যে প্রণালী বা যে পদ্ধতির সাহায্যে আমরা যথার্থ জ্ঞান অর্জন করছি, যে প্রণালী বা যে পদ্ধতির সাহায্যে আমরা যথার্থ জ্ঞানটা অর্জন করছি সেটাই হচ্ছে প্রমাণ। যে প্রণালী, প্রমাণ কাকে বলবো না, যে প্রণালী বা যে পদ্ধতির সাহায্যে আমরা যথার্থ জ্ঞান অর্জন করি সেটাই হচ্ছে প্রমাণ। যে প্রণালী বা যে পদ্ধতির সাহায্যে আমরা প্রমাণ জ্ঞানটি মানে যথার্থ জ্ঞান অর্জন করি সেটাই হচ্ছে প্রমাণ। এখানে ন্যায় দর্শনে তর্ক সংগ্রহকার অন্নং ভট্ট কি বলছে না, প্রমার করণকে প্রমাণ বলা হচ্ছে। ন্যায় দর্শনে বলে যে প্রমার করণকে বলা হচ্ছে প্রমার করণ হচ্ছে, প্রমার করণকে প্রমাণ বলছেন। তো এই প্রমা আর এই প্রমার করণকে প্রমাণ বলা হচ্ছে। এই সূত্র ধরে ন্যায় দার্শনিকরা কিন্তু তাদের মতে প্রমাণও চারটি এবং প্রমাও চারটি, প্রমাণ চারটি এবং প্রমাণও চারটি। আমরা আগের দিনকে বলেছিলাম যে প্রমাণ চারটি, প্রত্যক্ষ, অনুমান, উপমান এবং শব্দ, ঠিক আছে, ওটা হচ্ছে প্রমাণ। হ্যাঁ, এই যে প্রমা, এই প্রমার করণকে তাহলে কি বলা হচ্ছে, প্রমার করণকে বলা হচ্ছে। তাহলে এখন স্বাভাবিকভাবে কি প্রশ্ন উঠবে যে এই করণটা এবার কি বাবা, এই করণটা কাকে বলে? তো এখানে অন্নং ভট্ট কি বলছে, ন্যায় দার্শনিকরা কি বলছে যে করণ কাকে বলে না, অসাধারণ কারণং করণম, অসাধারণ কারণং করণম, অর্থাৎ অসাধারণ কারণকে করণ বলছে, অসাধারণ কারণকে মানে যে কারণটি সাধারণ নয় সেটি হচ্ছে অসাধারণ কারণ। এই করণের কিন্তু আরো দুটো ভাগ আছে, এই করণের আরো দুটো ভাগ আছে। একটা নব্য দার্শনিকরা বলছে, নব্য নৈয়ায়িকরা বলছে, ঠিক আছে, আরেকটা প্রাচীন নৈয়ায়িকরা বলছে, প্রাচীন নৈয়ায়িকরা বলছে, ঠিক আছে, প্রাচীনটা হবে ফর্মুলাটা চয় দীর্ঘি ডটন, হ্যাঁ, প্রাচীন নৈয়ায়িকরা বলছে, এটা নব্য নৈয়ায়িকরা বলছে এবং এটা প্রাচীন নৈয়ায়িকরা বলছে। তাহলে নব্য নৈয়ায়িক মতে কি না, নব্য নৈয়ায়িক মতে করণের লক্ষণ কি না, ব্যাপারবৎ অসাধারণং কারণং করণম, মানে ব্যাপার বিশিষ্ট যেটি কারণ সেটি হচ্ছে করণ। এরপর তোমাদের আরো প্রশ্নটা, এই ব্যাপার কি, মানে এটা একটু বিশেষ একটু বড় জায়গা, কিন্তু আমি চেষ্টা করছি তোমাদের কাছে সহজভাবেই বলার। তারপরে এবার প্রাচীন মতে করণ কি না, ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণং করণম, অর্থাৎ ফলের অযোগ হবে না, মানে কার্যটি, মানে কারণ থেকে তো কার্য উৎপন্ন হয়, তাহলে ওই যে কার্যটি উৎপন্ন হবে তার আগের, তার অব্যবহিত পূর্বে, মানে তার ঠিক পূর্বেই যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে কারণ। সেটি কার মত না, প্রাচীন মত। তাহলে তোমাদেরকে একটা উদাহরণের সাহায্যে বলি না, ধরো বলা হলো যে কুঠার বৃক্ষ সংযোগ, মানে বলা হলো যে একটি কুঠার দিয়ে, বাংলাতে বলছি আর শিওর বলছি না, একটি মানুষ বনে গেল এবং সে কুঠার দিয়ে একটি গাছকে কাটলো। তাহলে প্রথমে কি হলো না, প্রথমে কুঠার আছে, দিয়ে কুঠার বৃক্ষ সংযোগ হলো, মানে গাছে এবং কুঠারের আঘাত হলো, গাছে এবং গাছে, এটা গাছ তো, এই গাছে কুঠারের আঘাত হলো। প্রথমে কুঠার ছিল, দিয়ে কুঠারের এবং গাছের আঘাত হলো, তারপরে গিয়ে ওই কুঠার বৃক্ষ সংযোগের পরে গিয়ে গাছটি কাটা হলো। তাহলে আমার লক্ষ্য কি ছিল, গাছ কাটা। আচ্ছা, তাহলে এই গাছ কাটার আগে কি আছে না, কুঠার বৃক্ষ সংযোগ। এই কুঠার বৃক্ষ সংযোগটাকে প্রাচীনরা করণ বলছেন। এটা কিন্তু সাধারণ কারণ নয়, এটা হচ্ছে অসাধারণ কারণ। কিন্তু এই কুঠার বৃক্ষ যদি সংযোগ না হয় তাহলে কিন্তু গাছ কাটাটা সম্পূর্ণ হবে না। তার জন্য প্রাচীন মতে গাছ কাটার ঠিক আগে যে কার্যটি ঘটেছে, এই যে কারণটি ঘটেছে সেটি কি না, এই যে কুঠার আর বৃক্ষ সংযোগ, গাছের সঙ্গে কুঠারের একটা সংযোগ বা আঘাত, ঠিক আছে, ওটাই হচ্ছে প্রাচীন মতে করণ। আর নব্য মতে কি, নব্য মতে কিন্তু ওই যে কুঠার আর বৃক্ষ সংযোগটা ওটা হচ্ছে ব্যাপার, আর তার আগে যেটি আছে কুঠার, ওটি হচ্ছে নব্য মতে কিন্তু করণ। এবারে ব্যাপার কাকে বলে তোমরা বলবে, ব্যাপারের সংজ্ঞাটা জাস্ট আমি একটু বলে রাখি না, তজ্জন্যতে সতী তজ্জন্য জনক ব্যাপার, মানে এর অর্থ হচ্ছে যার জন্য যে হয়, মানে যার জন্য যার কার্য করা হয় সেটাই হচ্ছে ব্যাপার। তজ্জন্য সতী তজ্জন্য জনক ব্যাপারও,
যার জন্য যে জনক হয় সেটা হচ্ছে ব্যাপার। আমরা আর এই ভিতরে ডিসকাশনে যাচ্ছি না, যেহেতু তোমাদের এগুলো থাকছে না, তোমাদের জাস্ট সংক্ষেপে আলোচনা করার কথা বলা হয়েছে। তোমরা প্রথমে প্রমা পড়লাম, তারপরে প্রমাণ। না প্রমাণ কাকে বলে? না সাধারণভাবে প্রমাণ কাকে বলবে? না যে প্রণালী বা যে পদ্ধতির সাহায্যে যথার্থ জ্ঞান অর্জন করা হয় তাকে বলা হচ্ছে প্রমাণ। এই প্রমাণের লক্ষণ দিতে গিয়ে নৈয়ায়িকরা কি বলেছে? না অসাধারণং কারণং করণম, সরি এটা করণকে কিন্তু প্রমাণ বলছে। তাহলে এবারে এই করণের আবার দুটো ভাগ পেলাম আবার, যেটা একটু আগে বলছিলাম যে একটা হচ্ছে প্রাচীন মত, একটা হচ্ছে নব্য মত। প্রাচীনটা কি বলবে? না ফলাযোগ ব্যবচ্ছিন্নং কারণং করণম, অর্থাৎ কার্যটি ঘটার ঠিক আগেই, ফলটি ঘটার ঠিক আগেই যে ঘটনাটি ঘটেছে, যে কারণটি ঘটেছে সেটাই হচ্ছে করণ। এবং নব্যরা কি বলবে? না ব্যাপারবৎ কারণং করণম, অর্থাৎ ব্যাপার বিশিষ্ট যেটি কারণ সেটি হচ্ছে করণ। হ্যাঁ, তো এখানে কি বললাম? গাছ কুঠার বৃক্ষ সংযোগের তোমাদেরকে উদাহরণ দিলাম। তাহলে গাছটি কাটার ঠিক আগেই কুঠারের বৃক্ষ সংযোগ ছিল, তার জন্য ওই কুঠার বৃক্ষ সংযোগটা হচ্ছে প্রাচীন মতে হচ্ছে করণ, এবং নব্য মতে কোনটি করণ? না কুঠারটি হচ্ছে নব্য মতে করণ। তো প্রমাণটা নিশ্চয়ই বুঝলে। এবারে হচ্ছে প্রমেয়। এবারে আমরা পড়বো প্রমেয়। ঠিক আছে, প্রমেয় মানে কি হচ্ছে? প্রমেয় মানে হচ্ছে তোমার যে বস্তুটির জ্ঞান হচ্ছে সেই বস্তুটিকে বলা হচ্ছে প্রমেয়। আচ্ছা, প্রমেয় মানে হচ্ছে যথার্থ জ্ঞান লাভের যে বিষয়, সেই বিষয়টাকে বলা হচ্ছে প্রমেয়। প্রমেয় কি? না প্রমেয়টা হচ্ছে যথার্থ জ্ঞান লাভের বিষয়, মানে যে বিষয়ে আমি জ্ঞান লাভ করছি, যে বিষয়ে আমি যথার্থ জ্ঞান লাভ করছি সেটাই হচ্ছে প্রমেয়। যেমন যদি বলা হয় যে ধরো একটি দড়ি রাস্তাতে পড়ে আছে, কিন্তু সেটি ভ্রমবশত আমি সাপ রূপে প্রত্যক্ষ করলাম। প্রমার ক্ষেত্রে মানে যে বস্তুটি যেমন নয় তাকে আমি সেই রূপে জানলাম। দড়িকে দড়ি রূপে যদি আমি জানতাম তাহলে সেটি প্রমা হতো। দড়িকে আমি সাপ রূপে জানলাম, সেটা হচ্ছে অপ্রমা। তাহলে ওই যে দড়িকে আমি সাপ রূপে জানছি, তখন কিন্তু ওই সাপকে আমি কিন্তু প্রমেয় বলবো না। যদি আমি দড়িকে দড়ি রূপেই জানি, তখন ওই দড়িটিকে আমি প্রমেয় বলবো, মানে যথার্থ জ্ঞানের বিষয়টিকে কিন্তু আমি প্রমেয় বলবো। এরপর আমরা প্রমাতা সম্পর্কে জানবো। প্রমাতা, ঠিক আছে, প্রমাতা কি? না প্রমাতা কাকে বলে? না যে ব্যক্তির, এখানে হচ্ছে প্রমাতা মানে হচ্ছে জ্ঞেয় ব্যক্তি, ঠিক আছে। আর এই প্রমেয় মানে হচ্ছে জ্ঞেয় বস্তু, ঠিক আছে। এবারে জ্ঞেয় ব্যক্তি কে? না যে ব্যক্তির জ্ঞান লাভ হচ্ছে সেই ব্যক্তিকে বলছে প্রমাতা, যে ব্যক্তির জ্ঞান লাভ হচ্ছে। ধরো এখানে আমি যদি বলি যে আমি দেখলাম ওই টেবিলটিতে ঘট আছে, এবং সত্যি টেবিলটিতে ঘট ছিল, আমি সেই টেবিলকে আমি ঘট বিশিষ্ট রূপে জানলাম, তার জন্য আমার কি হলো? প্রমা জ্ঞানটা হলো, মানে যথার্থ জ্ঞান হলো। সেক্ষেত্রে আমি কিন্তু প্রমাতা হব, মানে জ্ঞেয় ব্যক্তি হব, মানে আমার যথার্থ রূপেই জ্ঞানটি হয়েছে। তাহলে তোমাদেরকে আরেকটু সংক্ষেপে বলে দিই প্রমাণ এবং প্রমেয়। প্রমাতাটা কি? তাহলে প্রমা মানে আমরা জানলাম হচ্ছে যথার্থ জ্ঞান, প্রমা মানে হচ্ছে যথার্থ জ্ঞান, এবং অপ্রমা মানে কি? অযথার্থ জ্ঞান। এর প্রমাণ লক্ষণ কি বললাম? না তৎবতী তৎপ্রকারক অনুভব যথার্থ। মানে যে বস্তুটি যে ধর্ম বিশিষ্ট, সেই বস্তুটিকে যদি আমি সেই ধর্ম বিশিষ্ট রূপে জানি, তাহলে আমি তাকে প্রমা বলবো। আর অপ্রমা কি? না তৎ অভাববতী তৎপ্রকারক অনুভব যথার্থ। যে পদার্থটি যে ধর্ম বিশিষ্ট নয়, তাকে যদি বা সেই বস্তুটিকে যদি আমি ওই ধর্ম বিশিষ্ট রূপে জানি, তাহলে আমার অপ্রমা বা অযথার্থ জ্ঞান হবে। তারপর যে প্রমাণ কি? না যে প্রণালী বা যে পদ্ধতির সাহায্যে আমার প্রমাণ জ্ঞানটি হয় বা যথার্থ জ্ঞান হয়, তাকে বলা হচ্ছে প্রমাণ। না নৈয়ায়িকরা কি বলেছে? না প্রমার করণকে বলা হচ্ছে প্রমাণ। এখানে আমরা করণ সম্পর্কে আলোচনা করলাম। করণ হচ্ছে দুই প্রকার, একটা নব্য নৈয়ায়িক মতে করণ আলাদা, প্রাচীন নৈয়ায়িক মতে করণ আলাদা। প্রাচীন নৈয়ায়িকরা করণের লক্ষণে কি বলেছেন? না ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণং করণং, অর্থাৎ কার্যটি বা ফলটি হওয়ার বা ঘটার ঠিক আগেই যেটি থাকবে, যে ঘটনাটি থাকবে, সেটিই হচ্ছে করণ। আর নব্যমতে কি করণ? না নব্যমতে হচ্ছে ব্যাপারওয়ান কারণটি করণ, মানে ফল থাকবে তার আগে ব্যাপার থাকবে, তার আগে নব্যমতে করণ থাকবে, ঠিক আছে। তারপরে আমরা বললাম যে প্রমেয় মানে হচ্ছে জ্ঞেয় বস্তু, মানে যে বস্তুটি সম্পর্কে আমি জ্ঞান লাভ করব সেই বস্তুটি হচ্ছে সেই বস্তুটি হচ্ছে জ্ঞেয় বস্তু বা
প্রমেয়। যদি আমার দড়িকে আমি সাপ রূপে চিনি, মানে দড়ি পড়ে আছে তাকে যদি আমি সাপ রূপে দেখলাম, সেক্ষেত্রে কিন্তু ওই দড়িটিকে কিন্তু আমি প্রমেয় বলবো না। যদি আমি দড়িকে দড়ি রূপেই চিনি, তখনই আমি কিন্তু ওই দড়িকে আমি প্রমেয় বলবো। আর প্রমাতা মানে হচ্ছে জ্ঞেয় ব্যক্তি, মানে যে ব্যক্তির জ্ঞান লাভ হবে সেই ব্যক্তি হচ্ছে প্রমাতা। তো আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবং আমি তো বললাম আগেই যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেক দিন ক্লাসের মানে প্রত্যেক দিনই নোট দিয়ে দেওয়া হয়। তো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং আরও বিস্তারিত এবং আরও ভালোভাবে জানার জন্য আমাদের সঙ্গে যুক্ত থাকো। তো আজকের ক্লাস এই পর্যন্তই। নমস্কার।